এসএসসি গেজেট নোটিফিকেশন এবং বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরে নানান প্রশ্ন আপনারা আমাকে করেছেন। আমাকে হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ করেছেন অনেকেই ফোনও করেছিলেন নানান বিষয় জানতে চেয়ে এবং কমেন্টস করেছেন অনেক আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে। তো সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটি করার চেষ্টা করছি। দেখুন এই আমার যে থাম্বনেল সেখানে কিন্তু আমি সেই প্রশ্নগুলো রেখেছি এবং নতুন করে এই যে গেজেট বিজ্ঞপ্তি সেখানে মামলা হওয়ার সম্ভাবনা একটা দেখা দিচ্ছে, সেই বিষয়টা নিয়েও অনেকে জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে। যার যেটা প্রয়োজন সেটা সে স্কিপ করে দেখে নিতে পারেন। পুরো ভিডিওটা যদি কারোর মনে হয় না দেখব তাহলে। তো প্রথমেই আমি এক এক করে সেই প্রশ্নগুলো নিয়ে বলি। প্রথম প্রশ্ন আপনাদের যেটা, দেখুন এখানে লেখা আছে যে কারা, কারা এপ্লাই করতে পারবেন? অর্থাৎ এই পরীক্ষার নতুন পুরাতন কারা, কারা এপ্লাই করতে পারবেন সেই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। এবং আরেকটি প্রশ্ন যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এই দুটোতেই একসাথে এপ্লাই করা যাবে কিনা এবং দুটোতেই একসাথে পরীক্ষা দেওয়া যাবে কিনা? এবং তার সাথে আরেকটি প্রশ্ন যে বর্তমানে যারা 23-25 সেশনে বিএড করছেন অথবা 24-26 সেশনে বিএডে ভর্তি হয়ে রয়েছেন বা করছেন, তারা কি এই পরীক্ষায় কোনো রকম সুযোগ পাবেন কিনা? এবং এর পাশাপাশি যারা এমএ করছেন বা এমএ যাদের ফাইনাল সেমিস্টার বা হয়ে গেছে বা হবে এরকম রেজাল্ট বেরোবে, এখনো বেরোয়নি, তারা কি এপ্লাই করতে পারবেন কিনা পিজিতে বা এমএটাকে শো করতে পারবেন কিনা? তো সেই বিষয় ৩ টে একসাথে আমি বলার চেষ্টা করছি প্রথমেই আমি আপনাদেরকে এসএসসি নোটিফিকেশনের একটি অংশ দেখাবো, সেটি দেখলেই আপনারা পুরোটা বুঝতে পারবেন। দেখুন নোটিফিকেশনের এই যে অংশটায় ১ নাম্বার এবং ২ নাম্বার পয়েন্ট এখানেই কিন্তু পরিষ্কারভাবে দুটো বিষয় গুরুত্বপূর্ণ বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে, "এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 9-10 অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 11 অ্যান্ড 12 ইন গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস।" তার মানে ভারতবর্ষের যে কোনো নাগরিক, তিনি যদি ভারতের নাগরিক হন তাহলে সে কিন্তু এই যে দুটো টিচিং পোস্টে অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 9 অ্যান্ড 10 অ্যান্ড এখানে অর বলেনি কিন্তু, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 11 অ্যান্ড 12 অর্থাৎ মে অ্যাপ্লাই, অর্থাৎ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে আপনি দুটোতেই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে। এবার যোগ্যতাটা কি? এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন লেট ডাউন ইন দ্য রুলস 2025 মে অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এবার এই ওয়েবসাইটটার নাম লিখে দেওয়া হয়েছে। মানে যারা যারা যে পোস্টের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দরকার সেই ক্রাইটেরিয়াটি বা সেই যোগ্যতাটি যারা যারা অর্জন করে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আজ অবধি আপনার যে যোগ্যতাটা দরকার 9-10 এর জন্য, 11-12 এর জন্য, সেই যোগ্যতাটা যদি আপনার অর্জিত হয়ে থাকে আপনি কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন এবং দুটোতেই অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যোগ্যতাটা কবে অর্জন করতে হবে আপনাকে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বিজ্ঞপ্তি থেকেই। দেখুন এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলা হয়েছে এনবি বলে। এখানে ১ নম্বরে বলা হয়েছে যে ৫% মার্কসের রিল্যাক্সেশন দেওয়া হবে এলিজিবিলিটির ক্ষেত্রে। মানে ধরুন গ্র্যাজুয়েশনে ৫০% নম্বর দরকার নবম, দশম এর ক্ষেত্রে এবং তার সাথে বিএড দরকার। যদি গ্র্যাজুয়েশনে ৫০% নম্বর না থাকে তাহলে মাস্টার ডিগ্রিতে ৫০% নম্বর থাকলেই হবে। তো সেক্ষেত্রে ৫% ছাড় আপনি পাবেন যদি আপনি রিজার্ভড ক্যাটেগরি হন, সেই রিল্যাক্সেশনটা আপনাকে দেওয়া হবে। এটা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণভাবে, সেটা হচ্ছে ২ নম্বরে। বলা হচ্ছে, "দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য এনসিটি অ্যাটেন্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন and mention in the application form shall only be considered for academic and professional qualifications." একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন তার মানে আপনার বিএড বা যে একাডেমিক কোয়ালিফিকেশনগুলো দরকার সেগুলো কমপ্লিট থাকতে হবে অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন। মানে ফর্ম ফিল আপের যেদিন শেষ দিন হবে সেই দিনকেই কিন্তু আপনার যে প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে বিএড এবং আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশন মানে সে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি যাই হোক, সেটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে ১৪ই জুলাই। এই ডেটটা যদি এক্সটেন্ড না করে তাহলে এই ১৪ই জুলাই বা তার আগে আপনাকে কিন্তু বিএড অথবা এমএ কমপ্লিট করতে হবে। যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় সেগুলো শো করতে পারবেন বা বসতে পারবেন। এবার কমপ্লিট বলতে গেলে অনেকেই ভাবছেন যে যাদের পরীক্ষা হয়ে গেছে তার মানে কি তাদের কমপ্লিট? না, পরীক্ষা হয়েছে মানেই কমপ্লিট নয়। যে দিনকে আপনার রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে এবং আপনাকে কোয়ালিফাই হিসেবে ঘোষণা করা হচ্ছে সেই দিনকেই কিন্তু আপনার কমপ্লিট এবং সেই দিনটাই হচ্ছে কমপ্লিট ডেট। এই ডেটটা কিন্তু আপনার কিন্তু এতেও লেখা থাকে, মার্কশিটের উপরেও দেখবেন লেখা থাকবে যে যেদিনকে রেজাল্ট হয়েছিল, পাবলিকেশন অফ রেজাল্ট ডেট, সেটাই কিন্তু কমপ্লিশন ডেট। তো এটা আপনারা বুঝতে পারলেন প্রত্যেকেই। তো এবার এই প্রশ্নগুলোর পরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ইন্টারভিউয়ে কিভাবে ডাকা হবে? এই বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন।
ইন্টারভিউ কিভাবে ডাকা হবে, এবং এখানে কিছু কনফিউশনও তৈরি হয়েছে, সেটা কালকে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এটা নিয়ে অনেকেই। তো সেটা আমি আপনাদের সাথে বলার চেষ্টা করছি। এর জন্য দেখুন, আমরা যদি গেজেট নোটিফিকেশনটি দেখি, গেজেট নোটিফিকেশনে পরিষ্কারভাবে তার যে গুরুত্বপূর্ণ এই যে রুলস, এটা হচ্ছে রুলস 2.1 এর আমরা যদি কে এবং এল নাম্বার পয়েন্ট যে দুটো রয়েছে, দেখুন এই যে কে এবং এল, এই যে দুটো পয়েন্ট কে এবং এল, এই দুটো পয়েন্ট দেখলেই আমরা এটা বুঝতে পারবো। তো প্রথমেই আমরা কে পয়েন্টটা দেখি। তো কে পয়েন্টে কি বলছে, প্রথমে ইন্টারভিউ লিস্ট কিভাবে তৈরি হবে। এখানে পরিষ্কারভাবে যেটা বলা হচ্ছে, আমি সেটা বাংলায় বলছি, যে ইন্টারভিউ লিস্ট যেটা প্রিপেয়ার করা হবে, যে ফাইনাল ভ্যাকান্সি থাকবে, সেই ভ্যাকান্সির 1.6:1 রেশিওতে, মানে কি 100টা ভ্যাকান্সি থাকলে 160 জনকে ইন্টারভিউ ডাকা হবে, এইরকম রেশিও মেনটেন করে ফাইনাল ভ্যাকান্সির ডাকা হবে। এবার সেক্ষেত্রে প্রিলিমিনারি মেরিট স্কোর যেটা হবে, এখানে বোল্ডে লেখা আছে দেখুন, প্রিলিমিনারি মেরিট স্কোর, তার ভিত্তিতে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। এবার এখানে সেইটা ব্র্যাকেটে লেখা রয়েছে স্কোর ফ্রম রিটেন টেস্ট, মানে যে ধরুন 9, 10, 11, 12 এর ক্ষেত্রে 60 নম্বরের যে এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে সেটা, প্লাস এখানে বলা হচ্ছে দেখুন আপার প্রাইমারির ক্ষেত্রে টেটের, অ্যান্ড এখানে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে একাডেমিক স্কোর, এবং তার সাথে একাডেমিকের স্কোরটা যোগ হবে, যোগ করে দুটোর ভিত্তিতে কাট অফ তৈরি করে এই যে 1.6:1 রেশিও, এই রেশিও মেনটেন করে ফাইনাল ভ্যাকেন্সির উপরে ডাকা হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই একাডেমিক মানে কি, যেখানে একাডেমিকে 10 রেখেছে সেইটা, না একাডেমিক মানে যে টিচিং এক্সপিরিয়েন্সের আবার 10 রেখেছে সেইটা, মানে 60+10 70, না 70+10 80, এই 70 নম্বরে ডাকা হবে না 80 নম্বরে ডাকা হবে, এই দুটো নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, এই কনফিউশনটা দূর হবে আপনাদের যদি এল নাম্বার পয়েন্টটি পড়েন। তাহলে এল নাম্বার পয়েন্টটা কি, এল নাম্বার পয়েন্টে এখানে দেখুন মেরিট লিস্ট বলে বলা হচ্ছে। এখানে মেরিট লিস্ট মানে কি, ফাইনাল মেরিট লিস্ট, আপনাদের ইন্টারভিউ হওয়ার পরে ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটার কথা বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে দেখুন, যে ফাইনাল মেরিট লিস্টে কি থাকবে, অ্যাডিশন টু হোয়াট হ্যাজ বিন স্টেটেড ইন রুল 2.1 তার মানে রুল 2.1 এই যে যেখানে বলা হচ্ছে যে রিটেন টেস্ট এবং একাডেমিক স্কোর এই দুটো মিলে, সেইটার সাথে আরও কি কি অ্যাডিশন যোগ হবে, না মার্কস অবটেন ইন ওরাল ইন্টারভিউ, অর্থাৎ ওরাল ইন্টারভিউয়ের যে 10 আছে সেইটা যোগ হবে, লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, লেকচার ডেমনস্ট্রেশনে যে 10 নম্বর যোগ রয়েছে সেটা যোগ হবে, অ্যান্ড বলে এখানে বলেছে দেখুন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, মানে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু এটা অ্যাড হচ্ছে, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স যেটা, সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হচ্ছে, সেটা কিন্তু ইন্টারভিউ লিস্টে অ্যাড হচ্ছে না। এবার এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন এখানে। তার মানে একাডেমিক স্কোর বলতে গেলে শুধুমাত্র যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা 10 নম্বরের, সেখানে সেটাই কিন্তু বোঝাচ্ছে এই একাডেমিক স্কোর বলতে। এবার এখানে অনেকের আরেকটা বিষয় কনফিউশন আপনারা আমার কাছে জানতে চাইছেন, যে এখানে একাডেমিক স্কোর বলতে গেলে তো দুটোই বোঝানো হয়েছে। এই যে এখানে শিডিউল 2 এ একাডেমিক স্কোর বলতে গেলে যেটা বোঝানো হয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে এই যে একাডেমিক। তো এখানে গুরুত্বপূর্ণ খেয়াল করুন, এখানে একাডেমিক নয়, কিন্তু এখানে বলা হয়েছে একাডেমিক্স, এস যোগ রয়েছে, একটা একাডেমিকের সাথে এস যোগ রয়েছে, মানে দুটো বিষয় বলা হয়েছে। প্রথম বিষয় কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন একটা, দ্বিতীয় বিষয় কি, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এ বি করে বলা হয়েছে। 11, 12 এর ক্ষেত্রে জিনিসটা তাই বলা হয়েছে, একাডেমিক্স, আবার খেয়াল করুন একাডেমিক্স এস যোগ আছে কিন্তু। তো এ তে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 নম্বর, বি তে বলা হয়েছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 নম্বর। কিন্তু একাডেমিক কখন বলা হচ্ছে, আপার প্রাইমারির ক্ষেত্রে দেখুন বলা হচ্ছে একাডেমিক। কেন একাডেমিক বলা হচ্ছে, তখন এখানে শুধু একটা আছে, এখানে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সটাকে আলাদা করে তারা বলেছে। এখানে দেখুন 6 নম্বরের লাস্টে তারা প্রায়র টিচার এক্সপিরিয়েন্স বলেছে, মানে তারা একাডেমিকের সঙ্গে এটা অ্যাড করেনি বলে এখানে একাডেমিক একটা বলা হচ্ছে। মানে যখন একটা বলা হবে তখন সেটা একাডেমিক, যখন দুটো বলা হচ্ছে, দুটোকে অ্যাড করা হচ্ছে, তার মানে একাডেমিক্স। এবার যদি আমরা চলে যাই ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ারের ক্ষেত্রে, এখানে দেখুন কে নাম্বার পয়েন্টে এখানে বলা হচ্ছে একাডেমিক স্কোর, একাডেমিক্স কিন্তু বলা হয়নি, তার মানে একটা যোগ হবে। এবার কোনটা যোগ হবে সেটা আপনারা বুঝতে পারবেন এল নাম্বার পয়েন্টে। তার কারণ এল নাম্বার পয়েন্টে মেরিট লিস্ট যখন তৈরি হবে ফাইনাল, তখন বলা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সটা অ্যাড হবে। কি কি অ্যাড হবে তখন, এই 2.1 মানে যেটা কে নাম্বার পয়েন্টে যে একাডেমিকটা যোগ হবে, তারপরে কোনটা কোনটা অ্যাড হবে, না তো ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন এবং টিচিং এক্সপিরিয়েন্স। তার মানে ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে 60 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা প্লাস যে 10 নম্বরের একাডেমিক, সেই যে 70 নম্বর, এই 70 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু 1.6:1 রেশিওতে মেনটেন করে ইন্টারভিউ ডাকা হবে। রুলসের এই জায়গাটায় গুরুত্বপূর্ণ 9 নম্বর পয়েন্ট বলে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেখানে দেখুন এই যে ইন্টারভিউ ডাকা হবে, সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, ভ্যাকান্সি ওয়াইজ, মানে ভ্যাকান্সি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা কাট অফ তৈরি হবে, এবং তার ভিত্তিতে ডাকা হবে যা ভ্যাকান্সি তার 1.6:1 রেশিও মেনটেন করে, এবং সেখানে প্রত্যেকটার আলাদা আলাদা দেখুন কাট অফ থাকবে। এবার সেই কাট অফটা যদি, মানে ধরুন একটা ক্যাটাগরি জেনারেল মেল ফিমেলে, ধরুন কোনো ক্যাটাগরির কাট অফ 70 মধ্যে হলো ধরুন 50, তাহলে এই 50টা যতজন পাবে তারা কিন্তু প্রত্যেকেই ইন্টারভিউ ডাক পাবে।
মানে এখানে কিন্তু কোনো যে 50-এর মধ্যে যারা পেয়েছে তার মধ্যে একজনকে বেছে নেওয়া হবে বয়সের ভিত্তিতে, বা সে রিটেন টেস্টে বেশি পেয়েছে নাকি তার ভিত্তিতে, বা তার একাডেমিকের স্কোর বেশি রয়েছে কিনা তার ভিত্তিতে, তা নয়। তারা কিন্তু সবাই ইন্টারভিউ ডাক পাবেন। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে আপনি যদি মানে যে ক্যাটাগরিতে পার্টিকুলারলি কাট অফ আপনি ক্লিয়ার করবেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে, আপনি সেই ক্যাটাগরিতেই কিন্তু থেকে যাবেন। মানে ধরুন আপনি যদি না জেনারেল ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করতে পারেন, এবং তাহলে কিন্তু আপনি ধরুন ওবিসি বা এসসি বা এসটি বা ফিমেল ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আপনি জেনারেল বাদ দিয়ে কাট অফ ক্লিয়ার করবেন, আপনি কিন্তু সেই ক্যাটাগরিতেই থেকে যাবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে, যদি আপনি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পান, বা আপনি যদি ইন্টারভিউ বেশি নাম্বার পেয়ে যদি আপনি জেনারেল ক্যাটাগরির কাট অফে যদি ফাইনালি যদি আপনি যখন মেরিট লিস্ট তৈরি হবে, তখন যদি জেনারেল ক্যাটাগরির ছেলেদের থেকেও বা মেয়েদের থেকেও যদি নাম্বার বেশি পান, তবুও কিন্তু আপনি ঢুকতে পারবেন না। সেটাই কিন্তু বলা হচ্ছে এই পয়েন্টটাতে। তো এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বললাম। এবার আরেকটি বিষয় হচ্ছে যে যখন মেরিট লিস্ট হবে, মেরিট লিস্টের সময় কিন্তু যা ভ্যাকান্সি, ধরুন 100টা ভ্যাকান্সি, মানে 100 জন থাকবেন এমপ্যানেল লিস্টে, এমপ্যানেল বলে একটা লিস্ট হবে সেটা, আর বাকি যারা পড়ে থাকবেন তারা থাকবেন, বাকি ক্যান্ডিডেটরা থাকবেন ওয়েটিংয়ে। এবং সেই ওয়েটিংয়ের ক্ষেত্রে এই এমপ্যানেল লিস্টে আসার ক্ষেত্রে ধরুন একটা কাট অফ হবে। তো সেই কাট অফের ক্ষেত্রে তখন কি হবে, তখন ধরুন দুজন প্রার্থী যদি একই নম্বর পায়, তাহলে তাদের কিন্তু প্রথমে দেখা হবে রিটেনের মার্কসটা কার বেশি, তারপরে দেখা হবে তাদের মধ্যে একাডেমিক কোয়ালিফিকেশন কার বেশি, তারপরে যদি সেটাও সমান হয় তাহলে দেখা হবে তাদের বয়স কার বেশি, দিয়ে কিন্তু এমপ্যানেল লিস্টে রাখা হবে। এই হচ্ছে বিষয়। এবার পরবর্তী বিষয়গুলো আপনারা জানেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই মানে যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে ওবিসি সংরক্ষণ মামলাটা কিভাবে ফলো হবে। যে ভ্যাকান্সি যখন ডিক্লেয়ার করা হয়েছে সেখানে কিন্তু কোনো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়নি, সেটা শুধুমাত্র মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ। তো ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে যে জাজমেন্টটা রয়েছে, সেই জাজমেন্টটাতে পরিষ্কারভাবে দুটো পয়েন্ট দেখুন, আমি দেখাচ্ছি। একটা রিসেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য সিঙ্গেল বেঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের একটি অর্ডার বেরিয়ে এসেছে। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট মেনে ওবিসি সংরক্ষণটা হবে মূলত 66টা ক্লাস যেটা রয়েছে সেই 66টা ক্লাসকে দিতে হবে। এছাড়াও ওবিসি সংরক্ষণ 7% দিতে হবে। এবং যে রোস্টার, সেই রোস্টারটাও কিন্তু মূলত আগের যে রোস্টার সেই সালটা উল্লেখ করে দেওয়া হয়েছে সেই মেনে কিন্তু করতে হবে 100 পয়েন্ট রোস্টারটা। তার মানে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টাও অ্যাপ্লাই হবে। যদি না মহামান্য সুপ্রিম কোর্ট বা মহামান্য মানে আদালত থেকে অন্য কোনো জাজমেন্ট না আসে, এই জাজমেন্টটা বলবৎ যতদিন থাকবে, যতদিন না রাজ্য সরকার সার্ভে কমপ্লিট করে নতুন করে ওবিসি পাবলিশ করতে পারবে বা নতুন করে আইন প্রণয়ন করে করতে পারবে, তার আগে অবধি কিন্তু এই যে ওবিসি জাজমেন্ট সেটা মেনেই কিন্তু রাজ্যকে দিতে হবে। তার অন্যথা করলেই কিন্তু আবার মামলা হয়ে যাবে এই বিষয়টা নিয়ে। এটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে ভেরিফিকেশন কাউন্সিলিং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে। দেখুন এই বিষয়টা গেজেটে খুব বিস্তারিতভাবে বলা হয়েছে এটা কিভাবে হবে। প্রথমত ইন্টারভিউ ডাকার পরে রিজিওনাল যে কমিশনগুলো রয়েছে সেখানে প্রথমত ভেরিফিকেশন হবে সবার। ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের পরে যারা মেরিট লিস্টেড প্রার্থী হবেন তাদের কাউন্সিলিং হবে। কাউন্সিলিংটা হবে সেই রিজিওনাল কমিশনের অফিসে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে পর্ষদ, এবং তারপরে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আপনাকে স্কুলে গিয়ে জয়েন করতে হবে। এই হচ্ছে প্রসেস। ডিটেলসে বলা হয়েছে, সেটা আপনারা একটু গেজেটে পড়ে নেবেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে বয়সের ছাড় কারা কারা পাবেন। অর্থাৎ এক্ষেত্রে যাদের বয়স পেরিয়ে গেছে 40 বছরের ঊর্ধ্বে যারা, তারা তাহলে কি বয়সের ছাড় পাবেন না, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। দেখুন গেজেটে পরিষ্কার এজ লিমিট বলে একটি বিষয় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মিনিমাম 21 বছর বয়স লাগবে এবং ম্যাক্সিমাম 40 বছর, এবং সেটা হতে হবে 1 জানুয়ারি 2025 সালের যে বয়স লিমিট সেটা। এবার এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে যারা এসসি এসটি ওবিসি যারা রয়েছেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাদের যে পার্টিকুলার এজ রিল্যাক্সেশন রয়েছে সেটা পাওয়া যাবে। এছাড়াও এনবি বলে একটি বিষয় রয়েছে, সেখানে বলা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট 3 এপ্রিলের, এবং তারপরে মডিফিকেশন যেটা হয়েছিল 17 এপ্রিল অর্ডার, এবং এছাড়াও যা বিভিন্ন অর্ডার রয়েছে সেইটা মেনে এখানে বলা হচ্ছে শ্যাল বি গিভেন in accordance with the direction contained therein and to be passed in connection therewith from time to time। তার মানে এজ রিল্যাক্সেশনটা পুরোপুরিভাবে রাজ্য সরকার বলছে দেওয়া হবে মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বা যে নির্দেশ রয়েছিল সেইটা মেনে। তার মানে রাজ্য সরকার নতুন করে কিন্তু কাউকে কোনো এজ রিল্যাক্সেশন দিচ্ছে বা সেটা কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেনি। এটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে তারা কিন্তু সেটা দেবে। এবার সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে এটা দেবে তারা, এটা রুলসে যেমন বলেছে, তারা কিন্তু তাদের নোটিফিকেশনেও এটা বলেছে। নোটিফিকেশনটা যদি আমরা দেখি, দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে এজ লিমিট 21 বছর মিনিমাম, 40 বছর ম্যাক্সিমাম, এবং যারা এসসি তারা 5 বছর এজ রিল্যাক্সেশন পাবেন, আপার এজ লিমিট তাদের। এসটিদের জন্য 5 বছর, 3 বছর ওবিসিদের জন্য, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য 8 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে, এটা বলা হয়েছে। এবং তারপরে গুরুত্বপূর্ণভাবে এখানে বলা হয়েছে যে এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড, যেটা 1 জানুয়ারি 2025 সেই হিসাবে। আর এখানে বলা হচ্ছে যে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দ্য টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড 3/4/2025 অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। তার মানে বলা হচ্ছে যে এজ রিল্যাক্সেশনটা
সে সমস্ত প্রার্থীদেরকে দেওয়া হবে যে প্রার্থীদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট দিতে বলেছেন 3/4/2025 সালের জাজমেন্ট অনুযায়ী। এখানে বলা হচ্ছে প্রোভাইডেড ফার্দার দ্যাট এ পার্সন হু কামস আন্ডার মোর দ্যান ওয়ান ক্যাটাগরি শ্যাল বি এলিজিবল ফর অনলি অন বেনিফিট অফ রিল্যাক্সেশন হুইচ শ্যাল বি কনসিডার্ড মোস্ট বেনিফিশিয়াল টু হিম অর হার। তার মানে বলা হচ্ছে ধরুন কেউ সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী এজ রিল্যাক্সেশন কাউকে দিতে বলা হয়েছে, আবার ধরুন কেউ এমনিতেই ওবিসি সে এজ রিল্যাক্সেশন পাবেন, তো সেক্ষেত্রে তাকে যে ক্যাটাগরিতে সব থেকে বেশি সে রিল্যাক্সেশন পাবেন সেটাই তাকে দেওয়া হবে, এটাই বলা হচ্ছে এখানে। তার মানে এজ রিল্যাক্সেশনের বিষয়টা তারা যে পার্টিকুলারলি যে ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন থাকে সেই অনুযায়ী দেওয়া হবে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী দেওয়া হবে। এবার সুপ্রিম কোর্টের জাজমেন্টে কি বলা ছিল সেটা আপনাদেরকে একটু দেখাই। মানে সুপ্রিম কোর্টের জাজমেন্টের দেখুন, আমরা যদি 49 নম্বর প্যারাগ্রাফটা দেখি তাহলে কিন্তু এখানে বুঝতে পারবো। 49 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে দ্য ডিসেবল ক্যান্ডিডেটস, এই যে 49 নম্বর প্যারাগ্রাফ, দ্য ডিসেবল ক্যান্ডিডেটস মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ, মানে এই যে প্যারাগ্রাফটা রয়েছে 48 নম্বর প্যারাগ্রাফে যে ডিসেবল ক্যান্ডিডেটদের কথা বলা হয়েছে, will be allowed to participate in the fresh selection process if required with age relaxation and other concessions। মানে প্রথমত 2016 প্যানেলে যারা ডিসেবল ক্যান্ডিডেট ছিলেন যাদের কথা 48 নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে তারা এজ রিল্যাক্সেশন পাবেন, এই বিষয়টা পরিষ্কার করে মহামান্য বিচারপতি কিন্তু তার এই 49 নম্বর প্যারাগ্রাফে বলেছেন। আবার একটি গুরুত্বপূর্ণ কথা মহামান্য বিচারপতি বলেছেন, সিমিলারলি একই রকমভাবে আদার ক্যান্ডিডেটস হু আর নট স্পেসিফিক্যালি টেন্টেড উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট, অর্থাৎ যারা স্পেসিফিক্যালি টেন্টেড নয় তারাও পার্টিসিপেট করতে পারবেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন, তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন। তার মানে 2016 সালের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড প্রার্থী তারা কিন্তু প্রত্যেকেই এজ রিল্যাক্সেশন পাবেন এবং তারা এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেটও করতে পারবেন। এছাড়াও যারা ডিসেবল ক্যান্ডিডেট ছিলেন তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন এবং তাদেরকে আবার কিছু কনসেশনস ব্যাপারেও কিন্তু বলা হয়েছে এই বিষয় জায়গাটায়। তো সেক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশনের বিষয়টা এবার এখানে কিছু ক্ল্যারিফিকেশন অনেকের মধ্যেই দরকার, যে এই যে নট স্পেসিফিক্যালি টেন্টেড বলে যাদেরকে এজ রিল্যাক্সেশনের কথা মহামান্য বিচারপতি বলেছেন, তার মানে কি 2016 যারা যারা এক্সাম দিয়েছিলেন তাদের মধ্যে সবাই প্রার্থী যারা টেন্টেড নন বা টেন্টেড বাদ দিয়ে তারা সবাই এজ রিল্যাক্সেশন পাবেন? এইটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রশ্নচিহ্ন উঠছে, মানে ক্ল্যারিফিকেশনের বিষয়ে। অনেকেই আবার এটাও বলছেন, দেখলাম যে 2016 সালের প্যানেলের মধ্যে যারা মানে এম প্যানেল অথবা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের মধ্যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড নন তারাই এজ রিল্যাক্সেশনটা পাবেন। আবার অনেকে এই তথ্যটাও বলছেন যে যারা 2016 সালে শুধু চাকরি করতেন কিন্তু যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড নন তারা এজ রিল্যাক্সেশনটা পাবেন। তো এখন কোনটা সেই বিষয়টা কিন্তু আমাদের পক্ষে বলা মুশকিল। তবে আমাদের যেটা মনে হচ্ছে যে 2016 সালে যারা যারা এক্সাম দিয়েছিলেন তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে তারা এজ রিল্যাক্সেশনটা পাবেন। যদি তারা নট স্পেসিফিক্যালি টেন্টেড হন তাহলে প্রত্যেকেই তারা পাবেন বলে এটা আমাদের ব্যাখ্যা, যদিও আদালত আইনজীবীরা এই ব্যাখ্যাটা ভালো দিতে পারবেন। তো সেটা আমরা আপনাদের সাথে বললাম। নোটিফিকেশনের আরেকটি বিষয় নিয়ে আপনারা আমার কাছে ক্ল্যারিফিকেশন চেয়েছেন, অনেকেই হোয়াটসঅ্যাপে এটা মেসেজ করেছেন অনেকেই আমাকে, সেটি বলার চেষ্টা করছি। যে 7 নম্বর পয়েন্ট, এই 7 নম্বর এই যে পয়েন্ট এখানে দেখুন ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স বলে এই যে বিষয়টা বলা হয়েছে, তার মধ্যে এই যে অংশটুকু নিয়েই অনেকের সমস্যা। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি অন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9 and 10 and 11 and 12। এর মানে কি? এর মানেটা অনেকেই বুঝতে পারছেন না। দেখুন এর মানে হচ্ছে খুব পরিষ্কার যে একটি প্রার্থীকে মূলত একটি মাধ্যমে কিন্তু আপনাকে বসতে দেওয়া হবে। একটি মাধ্যম মানে কি? মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে হচ্ছে ধরুন বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম, নেপালি মিডিয়াম, এই যে মিডিয়াম সেই যেকোনো একটি মিডিয়ামেই আপনাকে 9, 10, 11, 12 অ্যাপ্লাই করতে হবে। আপনি একটি মিডিয়ামে 9, 10 অ্যাপ্লাই করবেন, আবার একটি অন্য মিডিয়ামে 11, 12 অ্যাপ্লাই করবেন, তা কিন্তু হবে না। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারলেন। এটা মানে এই নয় যে আপনি 9, 10 অথবা 11, 12 এর মধ্যে যেকোনো একটি অ্যাপ্লাই করতে পারবেন তা নয়। আপনি দুটোই অ্যাপ্লাই করতে পারবেন। সেই দুটো অ্যাপ্লাই করার ক্ষেত্রে তার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিন্তু একটাই হতে হবে। তার মানে বেঙ্গলি মিডিয়ামে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 9, 10, 11, 12 আপনি বেঙ্গলি মিডিয়ামেই করবেন। আবার এটা নয় যে আপনি আবার উর্দু মিডিয়ামে 9, 10, 11, 12 অ্যাপ্লাই করবেন। দুটোকেই একসাথে আপনি অ্যাপ্লাই করতে পারেন না। দুটো মিডিয়ামকে আপনি একসাথে চুজ করতে পারবেন না। সেটাই বলা হয়েছে একটা ক্যান্ডিডেটকে এনি অন মিডিয়ামকে অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা আপনাদেরকে পরিষ্কার করলাম। এবার অন্যান্য কিছু প্রশ্ন রয়েছে। একটা প্রশ্ন যেমন অনেকের মধ্যে রয়েছে যে গ্র্যাজুয়েশনে 50% যে নম্বর বা 60% যে নম্বরের কথা বলা হয়েছে, যেখানে 50% নম্বর লাগবে নবম দশমের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তো মাস্টার ডিগ্রিতে গ্র্যাজুয়েশনে না থাকলে মাস্টার ডিগ্রিতে থাকলেই আপনারা সেই বসতে পারবেন। এবং 60% নম্বরে যে একাডেমিকের ক্ষেত্রে বলা হচ্ছে যে একাডেমিকে 10 এ 10 পাবেন মানে নবম দশমের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে না থাকলে আপনারা মাস্টার ডিগ্রিতে থাকলেও সেই নম্বরটা পাবেন। এবার গ্র্যাজুয়েশনে যাদের রয়েছে মাস্টার ডিগ্রিতে নেই তাদের ক্ষেত্রে বক্তব্য যে এই 60% বা 50% সেটা কি অনার্সে ধরা হবে না পাসে ধরা হবে? অনার্স পাস মিলিয়ে ধরা হবে, যেহেতু মাদ্রাসাতে এটা হয়েছিল। দেখুন এটা এখনো অবধি ক্লিয়ার করে বলা হয়নি। ফর্ম ফিল আপ শুরু হলে তখন পরিষ্কার বোঝা যাবে। তবে আমাদের মনে হয় এটা কিন্তু শুধুমাত্র অনার্সে হলেও হবে
বা অনার্স পাস মিলিয়েও যদি হয় আপনার তাও হবে, মানে দুটোতেই আমার মনে হয় এসএসসি দেখবে এটা, এসএসসি কোনো একটাতে এটা দেখবে না। তো অতএব এই বিষয়টা নিয়ে যারা চিন্তা করছেন আমার মনে হয় না তাদের চিন্তার কারণ রয়েছে, অথবা যাদের 50% নেই সেক্ষেত্রে তাদের যদি ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু তারা আবার 5% ছাড়ও পাবেন, মানে এসসি এসটি ওবিসি বা পিএইচ ক্যাটাগরি যারা রয়েছেন তারা কিন্তু ছাড় পাবেন 5%। এই একটা প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আরেকটি বিষয় যে নেগেটিভ মার্কিং থাকবে কিনা এই বিষয়টা নিয়ে, দেখুন নেগেটিভ মার্কিং এর কথা কোনো বলা নেই, নেগেটিভ মার্কিং থাকবে বলে আমাদের মনেও হয় না, গেজেটে বলা নেই নেগেটিভ মার্কিং, আশা করা যায় নেগেটিভ মার্কিং থাকবে না। আর আর আরেকটা বিষয়, এই যে নতুন করে মামলা, এই মামলার বিষয়টা নিয়ে অনেকেই জানতে চাইছেন যে মামলাটা যেটা হবে শোনা যাচ্ছে বিশেষ করে যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী, সেই আইনজীবীরা সংবাদ মাধ্যমে যে বক্তব্যগুলো রেখেছেন সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে মূলত মামলা হওয়ার যে বিষয়গুলো দাঁড়িয়েছে সেটা হচ্ছে আইনজীবীরা যেটা বলতে চাইছেন যে এই যে গেজেট বা এই যে নিয়ম প্রকাশ করা হয়েছে এবং তার ভিত্তিতে যে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেখানে তারা যেটা সমস্যা বলে মনে করছেন যে 2016 সালের যে প্যানেলটা বাতিল হয়েছে, সেই বাতিল হওয়া প্যানেলের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সির রেসপেক্টে সেই সময়ের যারা প্রার্থী সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে পার্টিসিপেট করেছিলেন তাদের নিয়ে, মূলত যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড প্রার্থী তাদের নিয়ে, যারা টেন্টেড তাদের বাদ দিয়ে সেই 2016 সালের যে রুলস সেই রুলস মেনে কিন্তু স্বচ্ছভাবে পরীক্ষা পদ্ধতি সংগঠিত করতে হবে, এটাই সুপ্রিম কোর্টের আদেশ ছিল বলে তারা ব্যাখ্যা করছেন এবং সেই অনুযায়ী নাকি এটা হয়নি। এসএসসি নতুন করে গেজেট প্রকাশ করেছে, সেই নিয়মে নানান ত্রুটি তারা রেখেছে এরকম তাদের মানে অভিযোগ, এবং সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়ে বলেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে নতুন গেজেট, সেখানে যে 10 নম্বরের টিচিং অভিজ্ঞতা রাখা হয়েছে এবং যে একাডেমিকের নম্বর কমিয়ে দেওয়া হয়েছে এবং ইন্টারভিউয়ের নাম্বার যে বাড়ানো হয়েছে 20 নম্বর করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো নিয়ে তারা আপত্তি তুলছেন। বিশেষ করে টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়ে তারা আপত্তি তুলেছেন এবং সেখানে তারা এটাই বলার চেষ্টা করছেন যে যারা বঞ্চিত প্রার্থী চাকরি পাননি তাহলে তারা তো পিছিয়ে পড়বেন, এবং মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টে কোথাও কিন্তু কাউকে স্পেশাল কোনো বেনিফিট দেওয়ার কথা বলা হয়নি, এবং যেহেতু এই প্যানেলটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে, অতএব সেই প্যানেলে তারা কিভাবে অন্য কেউ টিচিং এর এক্সপিরিয়েন্সের নম্বর পেতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে মূলত মামলা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এবার সেই মামলাগুলো যদি আদালতে হয়, সেটা কলকাতা হাইকোর্টে হচ্ছে নাকি সুপ্রিম কোর্টে হচ্ছে সেই বিষয়গুলো দেখার বিষয়। যদি মামলা হয় তার পরবর্তী আপডেট কি আসে, মহামান্য বিচারপতিরা কি বলেন, সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি কোনো তথ্য পাই। তো আপাতত অর্থে আমরা পুরো বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম।